আসসালামু আলাইকুম এসি 25 শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখান থেকে দেখছো সুন্দর করে শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা জানিয়ে দাও। তো তোমাদের মুন্না ভাইয়াত আমাকে অনেক সময় দেখেছো এবং তোমাদের সাথে 25 ব্যাচের সাথে সেভাবে কথাবার্তা হয়নি, কারণ অ্যাডমিশনে থাকা 24 ব্যাচের সাথে কথা বলা, তো এটাই হয়েছে, তোমাদের সাথে কখনো কথা বলা হয়নি। তো আমি তোমাদের পরিচয়টা দিয়ে দেই। আমি মোহাম্মদুল ইসলাম মুন্না, শিক্ষার্থী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টিং লাভার্স সাথে কাজ করছি এবং আমার এই পথ চলা তোমাদের সাথে। ইন্টারমিডিয়েটের অসংখ্য স্টুডেন্ট পড়িয়েছি এবং অ্যাডমিশনের স্টুডেন্ট পড়িয়েছি। এখন 25 ব্যাচ নিয়ে এখন 25 ব্যাচের পালা আর 25 ব্যাচের সাথে কাজ করতে চাই। তো যাই হোক, কথা না বাড়াই, তোমরা কে কোথা থেকে দেখছো, শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দেবে। আমরা আজকে যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে তাহারেই পড়ে মনে। তো কাকে মনে পড়েছে এটা একটু জানিয়ে দেবে এই কথাটা শোনার পরে। আসলে আমরা তাহারই মনে পড়ে টপিকটা পড়বো এবং এই টপিকের শেষ থেকে একদম শুরু এবং শুরু থেকে শেষ, মাঝখানে যা থাকবে না কেন সবটা আমরা একদম পানি পানি করে পড়বো। তো এবারকার 24 ব্যাচের অর্থাৎ ইন্টারমিডিয়েট 24 এইচসি 24 ব্যাচের কোশ্চিনটা অ্যানালাইসিস করলে দেখা যায় যে কোশ্চিনগুলো কিন্তু ভিতর থেকে আসছে এবং কোশ্চিনগুলো দেখা গেছে যে অ্যানালাইসিস করে যদি কেউ না পড়ে, শব্দথু, টিকা এবং লাইনগুলো যদি ভালো করে না পড়ে, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো কেউ যারা স্কিপ করে যাবে তারা পরীক্ষায় মোটামুটি করলেও ভালো করতে পারবে না, অর্থাৎ তোমাদের যে টার্গেট A+ পাওয়া সেটা কিন্তু অর্জন করতে পারবে না। তো যাই হোক, কথা না বেরিয়ে কে কথা থেকে দেখছো জানিয়ে দাও। আমি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু বুঝিয়ে দিবা। আচ্ছা, এসি 26ও আছো আমার সাথে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। একটু আমাকে বলে দিবা, আমি একটু শেয়ার করে দিই, তোমরা একটু আমাকে শেয়ার করে দাও, ঠিক আছে? 1 মিনিট শুধু আমাকে একটু সময় দাও। তোমরা একটু জানাও যে শোনা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা, একটু আমাকে জানাবে শোনা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে না কিনা আমাকে একটু জানাবে। সবাই একটু শোনা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবকিছু মেবি ওকে আছে সবকিছু। আমরা এখনই ক্লাস শুরু করে দেব। তোমরা একটু কমেন্ট করে জানাও সব ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে, শেয়ার ডান, আমারও শেয়ার ডান। আমরা এখন খেলাতে যাব। যাই হোক, ক্যামেরা কি সব ঠিক আছে? ওকে, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আজকে যে টপিকটা তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের টপিকটা হচ্ছে আমরা তাহারেই পড়ে মনে, তাই না? তাহারেই পড়ে মনে, সুফিয়া কামাল, রাইট? তো এখন ফার্স্ট বলে রাখি, সুফিয়া কামাল ছেলে নাকি মেয়ে? কারণ আমার বাস্তবিকতা থেকে বলছি, দেখা গেছে ক্লাস শেষ অংশে সে বলে ভাইয়া সুফিয়া কামাল কি ছেলে নাকি মেয়ে? বলে রাখি, সুফিয়া কামাল হচ্ছে একজন মহিলা কবি এবং একমাত্র কবি যার মৃত্যুর পর, যে মহিলা কবি মৃত্যুর পর সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং এরপর থেকে বাকি কবিদেরকে, মহিলা কবিদেরকে, দেশবরেণ্য মহিলাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছিল। তো একটু মনে রাখবা। তো যাই হোক, কথা না বাড়াই, তো একটা কথা আছে যে জন্ম, মৃত্যু এবং বিয়ে, এই দুইটাই, এবং জন্ম, মৃত্যু এবং বিয়ে, তিনটাই হচ্ছে কি বিধাতার উপর নিয়ন্ত্রিত থাকে। এবং দেখা যায় অনেকেই বলে যে যার বৃষ্টির সময় জন্ম হয়েছে তার বিয়েটা হচ্ছে বৃষ্টির সময়ে হয় এবং মৃত্যুটাও বৃষ্টির সময়ে হয়। তো সুফিয়া কামালকে দেখলে বোঝা যায় এটা হচ্ছে বাস্তব ধর্মী একটা কথা। কারণ আমরা যদি একটু খেয়াল করি যে সুফিয়া কামাল জন্মসাল এবং মৃত্যুসালটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো জন্মসাল কবে? 1911 সাল, রাইট? এবং তার মৃত্যু সালটা হচ্ছে 1999 সাল, রাইট? ওকে, তো দেখো মজাদার বিষয় হচ্ছে যে তার জীবনে সকল কিছুই ডাবল ডাবল। আমরা একটু মজাদার ভাবে বলতে পারি যে হচ্ছে মেয়েরা সবসময় কি চায়? ডাবল থাকতে, তাই না? সো মজা করলাম। তো দেখো তার জন্মসালের পিছনের দুইটা অক্ষর কি? 1111, এবং মৃত্যুর সাল দেখো 11, দুইটাই কিন্তু ডাবল ডিজিট এবং সেম ডিজিট। আমরা এইভাবে মনে রাখতে পারি যে তার জন্ম কত সালে? 1911 সালে, মৃত্যু কবে? 1999 সালে।
1199 তো যারা ক্লাসটা প্রথম থেকে করছো আশা করি তোমাদের খুবই খুবই উপকার হবে। একটা নোট খাতা নিয়ে বসতে পারো অথবা একটা বই নিয়ে বসতে পারো ইন্টারমিডিয়েটের, যে বইয়ে তোমরা সুন্দর করে নোটগুলো রেখে দিতে পারবে। ঠিক আছে, তো যাই হোক কথা না বাড়াই চলে যাই নেক্সট স্টেপ। কথা না বাড়াই আমরা নেক্সটে চলে যাই। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যে এই সুফিয়া কামাল 1911 সালের কত তারিখে জন্মগ্রহণ করেছে? আমরা সবাই জানি 20 জুন। এবং মজাদার বিষয় যে সে 20 নভেম্বরে কিন্তু মৃত্যুবরণ করেছে। 20 নভেম্বরে কিন্তু সে মৃত্যুবরণ করেছে, তাই না? তো 20 নভেম্বর মৃত্যুবরণ এবং জন্মটা কিন্তু 20 জুন, তাই না? তাহলে এই দেখো তার জন্ম সাল জন্ম তারিখের মধ্যে মিল রয়েছে। তার জন্ম তারিখ হচ্ছে 20 জুন এবং তার মৃত্যুর তারিখ হচ্ছে 20 নভেম্বর। মজাদার বিষয়, তো তোমরা যেভাবে লিখেছি সেভাবেই কিন্তু খাতার একটা কোণে বা খাতার মাঝখানে লিখে রাখতে পারো যে তার হচ্ছে জন্ম কত, জন্ম হচ্ছে 1911 সাল এবং মৃত্যু হচ্ছে 1999 সাল। এবং মজাদার বিষয় আমরা আরেকটা সাল মনে রাখতে পারি, আমাদের জাতীয় কবি তার 100 বছর পূর্বে 1999 সালে জন্মগ্রহণ করে। তাহলে কি বাংলা হচ্ছে একটা মজাদার বিষয়, যেখানে আমরা টেকনিক্যালি যদি পড়ি অনেক ইজি, যদি টেকনিক্যালি না বুঝি তাহলে কিন্তু অনেক কঠিন। এবং দেখা যায় বাংলাতেও কিন্তু ইন্টারমিডিয়েটে ফেল আসে, অনেক স্টুডেন্ট আছে যারা ফেল করেছে। তো এই হলো বিষয় যে এখানে কি এই হচ্ছে তার জন্মসাল এবং মৃত্যুসাল। যদি জন্মসাল এবং মৃত্যুসাল হয়ে থাকে তাহলে একটু জিনিস লিখে রাখবা, তার জন্ম হয়েছিল বরিশালে মামার বাড়িতে, বরিশালে, এবং তার মৃত্যু হয়েছিল ঢাকায়। তার মৃত্যু হয়েছিল কোথায়? ঢাকায়। তার জন্ম হয়েছিল কোথায়? বরিশালে, এবং তার মৃত্যু হয়েছিল ঢাকায়। এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ তার পৈতৃক নিবাস হচ্ছে আমাদের সুফিয়ান ভাইয়ার দেশের বাড়ি কুমিল্লাতে, রাইট? তাহলে এই হচ্ছে মজাদার বিষয়। তাহলে তার সাথে কয়টা স্থান জড়িত? তার সাথে জড়িত হচ্ছে বরিশাল, যেখানে সে জন্মগ্রহণ করেছে, তার সঙ্গে জড়িত ঢাকা, যেখানে সে হচ্ছে মৃত্যুবরণ করেছে, এবং তার যে পৈতৃক নিবাস অর্থাৎ বাপদাদার বাড়ি, সেই বাপদাদার বাড়ি হচ্ছে কুমিল্লাতে। কোথায়? বাপদাদার বাড়ি হচ্ছে কুমিল্লাতে। তো প্রশ্ন আসতে পারে অ্যাডমিশন নেই যে তার পৈতৃক নিবাস কোথায়, তার জন্মস্থান কোথায়, তার মৃত্যু স্থান কোথায়, সাল কত, তারিখ কত। আমরা একসাথে সবাই বলবো, তারিখ জন্ম সাল কত? 1911, মৃত্যু কত? 1999, তারিখ কত? 20 জুন, মৃত্যু তারিখ কত? 20 নভেম্বর, জন্মের স্থান কোথায়? বরিশাল, পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লা, তার মৃত্যুর কোথায়? ঢাকা, এবং পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়, রাইট? ওকে সবকিছু মেবি ঠিক আছে। আচ্ছা, তারপর চলে যায় নেক্সটে, যদি লেখা হয় তারপর আমরা নেক্সটে চলে যাই। তো দেখো একজন কবির বা একজন ব্যক্তির পরিচয় জানার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হয়? আমাদেরকে অবশ্যই তার পিতার নাম আমাদেরকে জানতে হবে। পিতার নাম বলেন তো, তার পিতার নাম কি? তার পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বারী। সৈয়দ আব্দুল বারী, ঠিক আছে? সৈয়দ আব্দুল বারী। এবং মাতার নাম লিখবেন, সবাই লিখবেন, কারণ স্লাইড দেখে স্লাইডের স্ক্রিনশট দেখলে কখনোই পড়া হয় না, খাতায় লিখবেন। মাতার নাম কি? মাতার নাম হচ্ছে সাবেরা বেগম। মাতার নাম কি? মাতার নাম হচ্ছে সাবেরা বেগম। পিতা মাতার পরে দেখা যায় অন্যান্য কবির কিন্তু আর কারো নাম জানতে হয় না, তবে সুফিয়া কামাল একমাত্র যার পিতা মাতার পরে তার প্রথম স্বামীর নামও আমরা জানবো। তার প্রথম স্বামী কেন বলছি? কারণ সে দুটো বিয়ে করেছিল, ঠিক আছে? সে যেহেতু মহিলা মানুষ ছিল, সে দুইটা বিয়ে করেছিল। কেন করেছিল বলতেছি, সে কিন্তু আমাদের গুলোর মতো না যে হচ্ছে ছেড়ে চলে গেছে, না, সে দ্বিতীয় বিয়ে করছে। কেন? তার তথ্য আমি দিচ্ছি।
তো প্রথম স্বামীকে, প্রথম স্বামী হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। আচ্ছা, এখন মজাদার হচ্ছে দেখো সুফিয়া কামাল, এই সুফিয়া কামালের নাম আগে সুফিয়া কামাল ছিল না। সুফিয়া কামালের নাম সুফিয়া কামাল আগে ছিল না, কেন ছিল না বলি, তার নাম ছিল সুফিয়া এবং তার প্রথম স্বামীর সঙ্গে যখন বিয়ে হয় তখন তার নাম হয় সুফিয়া এন হোসেন। সুফিয়া এন হোসেন এরকম নামটা ছিল সুফিয়া এন মানে এন হোসেন, মানে সুফিয়া নেহাল হোসেন। কিন্তু তার দ্বিতীয় স্বামীকে চট্টগ্রামের বাসিন্দা কামাল উদ্দিন আহমেদকে যখন বিয়ে করেন তখন তার নাম হয় সুফিয়া কামাল। সুফিয়া কামাল, এটা কিন্তু মজাদার বিষয় এবং গ্যারান্টি সহকারে বলতে পারি কেউ এখন পর্যন্ত বলেনি যে সুফিয়া কামালের আসল নাম কি ছিল। তার নাম ছিল সুফিয়া। তার প্রথম স্বামীকে বিয়ে করার পর তার নাম হয় সুফিয়া এন হোসেন এবং পরবর্তীতে সুফিয়া কামাল নাম আসে যখন সে 1939 সালে তার দ্বিতীয় স্বামী কামাল উদ্দিন আহমেদকে বিয়ে করে, তখন তার নাম হয় সুফিয়া কামাল এবং সেই নামে সে হচ্ছে বহুল পরিচিত। ঠিক আছে, এবং সেই নামে কিন্তু বহুল পরিচিত। ওকে ওকে, আচ্ছা সবাই একটু শেয়ার করে দিবেন গ্রুপগুলোতে। আচ্ছা চলে যায় পরবর্তীতে। আচ্ছা তাহলে হচ্ছে প্রথম স্বামীর নাম আমরা জানলাম। আচ্ছা প্রথম স্বামী যেহেতু নাম জানছি, তাহলে দ্বিতীয় স্বামীর নামও আমরা জানিয়ে ফেলি। তার দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে কামাল উদ্দিন আহমেদ। তার দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে কামাল উদ্দিন আহমেদ। তো এখন বিষয়টা হচ্ছে সে কেন দ্বিতীয় বিয়ে করলো, কারণ প্রথম স্বামী 1932 সালে মারা যায়। তার প্রথম স্বামী 1932 সালে মারা যাওয়ার পর 7 বছর পর তিনি কিন্তু দ্বিতীয় বিয়ে করেছেন, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে আমরা ভাবি যে মেয়ে মানুষ এই জন্য দুইটা বিয়ে করছে, মারা গেছে আরেকটাকে বিয়ে করেছেন, না। সুফিয়া কামাল মেয়ে হলেও তার প্রথম স্বামীকে ভুলতে তার 7 বছর সময় লেগেছিল। এখনকার সময় দেখা যায় যে 40 দিন পার হলেই নাকি হচ্ছে বিয়ে করা যায়, তো 40 দিন পরে মোটামুটি একটা বিয়ে করে ফেলে। কিন্তু সুফিয়া কামাল তার দ্বিতীয় স্বামী গ্রহণ করতে 7টা বছর সময় লেগেছিল। ঠিক আছে, তো যাই হোক এখন চলে আসি আসল কথায়। এই যে সুফিয়া কামাল আছে, এই সুফিয়া কামালের সাথে আমাদের গল্প রিলেটেড যে বা কবিতা রিলেটেড যে ঘটনাটা আমাদেরকে জানতে হবে। আসো যেইভাবে বলছে সেইভাবে লিখবা সুন্দর করে, তোমরা বক্স আকারে লিখতে পারো। দেখো 1911 সাল, তার কি যেইভাবে লিখবো সেইভাবে লিখবা। 1911 সাল হচ্ছে জন্ম, ঠিক আছে। তারপরে মাত্র 12 বছর বয়সে 1923 সালে, 1923 সাল বয়সটা কত, মাত্র হচ্ছে 12 বছর। কি করেছে 12 বছর বয়সে? মামাতো ভাইকে বিয়ে করে, ঠিক আছে। আচ্ছা তারপরে তার জীবনে একটা ট্র্যাজেডি আসে, সেটা হচ্ছে 1932 সালে। এই ঘটনাটা বুঝলেই তোমরা কিন্তু কবিতাটা বুঝতে পারবা। 1932 সাল, প্রথম স্বামীর মৃত্যু। প্রথম স্বামীকে সৈয়দ নেয়াল হোসেন, সৈয়দ নেয়াল হোসেন। আচ্ছা এরপরে যে জিনিসটা হলো, এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখানে লিখে দেই যে 1935 সাল। এই 1935 সালে এসে তিনি হচ্ছে তাহারই পরে মনে কবিতাটা রচনা করে। 1935 সালে এসে তিনি তাহারই মনে পড়ে কবিতাটা রচনা করে এবং এরপরে সে হচ্ছে 1939 সালে দ্বিতীয় বিয়ে করে।
ঠিক আছে, 1939 সালে তিনি হচ্ছে দ্বিতীয় বিয়ে করে। তাহলে এটা হচ্ছে একটা মজাদার বিষয়। কি মজাদার বিষয়? যে 1911 সালে সে জন্মগ্রহণ করলো, মামাতো ভাইয়ের সাথে ইটিশ পিটিশ সম্পর্ক থাকার কারণে 12 বছর বয়সে সে বিয়ে করে। তারপরে 21 বছর বয়স যখন তখন তার প্রথম স্বামীকে সে হারায়। মানে কি? মানে হচ্ছে ভরা একদম যুবতী মেয়ে, তখন 21 বছর বয়সে তার প্রথম স্বামীকে সে হারাইছে। হারানোর পরে 1935 সালে এই তাহারই পরে মনে কবিতাটা রচনা করে। তাহারই পরে কবিতা রচনা করার পর আরো 4 বছর পর সে হচ্ছে 1939 সালে তার দ্বিতীয় বিয়ে চট্টগ্রামের বাসিন্দা, আমাদের শাহরিয়ার স্যারের বাড়ি চট্টগ্রামের বাসিন্দা কামাল উদ্দিন আহমেদকে বিয়ে করে। তাহলে এখন বিষয়টা হচ্ছে এই কবিতার নাম যে তাহারই পরে মনে, কাকে মনে করে সে কবিতাটা লিখলো, কাকেই সে মনে করলো? তাহলে বলেন তো কাকে সে মনে করেছে? তার দ্বিতীয় স্বামী নাকি প্রথম স্বামী? অবশ্যই প্রথম স্বামী, কারণ প্রথম স্বামী 1932 সালে মারা যাওয়ার পরেই 35 সালে কিন্তু তাহারই পরে কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায় তিনি এটা রচনা করেন। কোথায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। লিখে নিতে পারেন, তাহারই মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে প্রশ্ন যে 1935 সালে তাহারই পরে মনে কাকে মনে করবে? যাকে সে বিয়ে করে নাই, আপকামিং যে স্বামী, ভবিষ্যতের যে স্বামী? না, অবশ্যই না। তাহলে সে মনে করেছে কাকে? সে মনে করেছে তার প্রথম স্বামী যে 1932 সালে শীতের সকালে মারা যায়, সেই স্বামীকে সে মনে করেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। ওকে, তো আজকে যেহেতু প্রথম ক্লাস নিচ্ছি, আজকে রেসপন্স অনেক কম তোমাদের, এটা স্বাভাবিক। আস্তে আস্তে 25 স্টুডেন্টরা আসা শুরু করবে, ভালো লাগবে। তো আমরা তোমাদেরকে বলে রাখি, আজকে কবিতাটার আমরা কিন্তু সম্পূর্ণ অংশ পড়বো। তো যারা আছো শেষ পর্যন্ত থাকো, যারা নাই তাদেরকে ইনভাইট করে দাও, আমরা ক্লাসটা কন্টিনিউ করতে থাকবো। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। তো আমি একটু ইয়ে করে লিখছি, তোমরা একটু সুন্দর করে লিখবা, যদি হয় তাহলে আমি পরবর্তীতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তিনি এই তাহারে মনে পড়ে কাকে মনে করছে? সুফিয়া কামাল হচ্ছে তার যে প্রথম স্বামী ছিল, এই প্রথম স্বামীকে সে মনে করছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তার সম্পর্কে আমরা আর কিছু জিনিস জানবো। যেমন দেখো, তার কাব্যগ্রন্থ কিছু ছিল। যেমন দেখো কাব্যগ্রন্থগুলো কি কি ছিল? কাব্যগ্রন্থ অভিযাত্রিক, উদ্যত্ত পৃথিবী, তারপর দেওয়ান, তারপর সাজের মায়া, তারপর মোর জাদুরে সমাধি, মনোজীবন, মায়া কাজল, প্রশান্তি ও প্রার্থনা, এগুলো। তো বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে কখনোই উল্টা পুল্টা জিনিস পড়াইতে চাই না। কি উল্টা পুল্টা জিনিস? দেখো এখানে মোটামুটি এই পাশে হচ্ছে 4টা, এই পাশে হচ্ছে 4টা, তাই না? 4টা, এই 4টা 8টা কাব্যগ্রন্থ মুখস্থ করতে মেমোরিতে 1 GB জায়গা নিবে। তারপর যদি আমি তোমাদেরকে বলি বাচ্চারা মুখস্থ করো, ছন্দ মুখস্থ করো, ছন্দ মুখস্থ করো, এত করে কি হবে ভাই? তুমি ছন্দ মিলাবা নাকি এই যে তোমাদের সরাসরি যে নামগুলো, এই নামগুলো মুখস্থ করবা? আমি বলি ছন্দ যাদের পছন্দ ছন্দ নিয়ে নিবা, আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। যাদের পছন্দ, এত ভেজাল লাগে না ভাই, এত ভেজাল ভাল লাগে না। আমি হচ্ছে এই সরাসরি নামগুলো মুখস্থ করব, নামগুলো সরাসরি মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে, ওকে, নেক্সটে চলে যাই। স্ক্রিনশট দিলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, চলে যায় সাহিত্যকর্মগুলো। তার সাহিত্যকর্ম দেখো, বিষয়টা হচ্ছে তার গল্প গ্রন্থ ছিল, সেটা কেয়ার কাটা 1937 সালে প্রকাশিত হয়। স্মৃতিকথা ছিল একটা 71-এর ডায়েরি, যেটা আমরা মেবি 7 কিংবা 8-এ পড়েছিলাম, 71-এর ডায়েরি যদি আমি ভুল করে না থাকি। এবং ভ্রমণকারী মেবি 9-এ। ভ্রমণ কাহিনী হচ্ছে সোভিয়েতের দিনগুলো 1968 সালে প্রকাশিত হয়। শিশুতোষ গ্রন্থ ছিল ইতল বিতল, 1964 সালে প্রকাশিত হয়। নল কিশোরের দরবারে, এখানে নওফেল না, আমাদের শিক্ষামন্ত্রী না, নল কিশোরের দরবারের কথা বলছে। তাহলে তার শিশুতোষ গল্প ছিল 2টা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর তোমরা লিখে রাখতে পারো তার প্রথম কাব্যগ্রন্থ, তার প্রথম কাব্য হচ্ছে সাজের মায়া। সাজের মায়া, এটা 1938 সালে প্রকাশিত হয়। এবং তিনি হচ্ছে বেগম পত্রিকার সম্পাদক ছিলেন। কি ছিলেন? তিনি হচ্ছে বেগম পত্রিকার সম্পাদক। তিনি কি ছিলেন?
তিনি হচ্ছে বেগম পত্রিকার সম্পাদক ছিলেন। ওকে, আচ্ছা বিষয়টা হচ্ছে যেহেতু 25-এর বাচ্চারা এখনো সিরিয়াস হয় নাই, সিরিয়াস হওয়ার জন্য তোমাদের একটা জিনিস বলে রাখি, যারা এখন ক্লাস করতেছ তোমাদের কিন্তু হাতে বলে দেওয়া হয়েছে, যেদিন 24-এর পরীক্ষা শুরু হয় সেদিনে বলে দেওয়া হয়েছে যে 2025 সালের এপ্রিল মাসে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে, মানে এপ্রিলের প্রথম সপ্তাহে, তো 1 তারিখ যদি আমরা ধরি তাহলে মোটামুটি 8 মাস সময় আছে। এখন থেকেও কেউ যদি সিরিয়াস না হয়, তাহলে অবশ্যই পরীক্ষায় তোমরা কিন্তু খারাপ করবা। এটা হচ্ছে বাস্তব সত্য। যারা আছো ক্লাসে সিরিয়াস হয়ে যাও, প্রত্যেক দিন রাত 10টার দিকে তোমাদের মুন্না ভাইয়ের সাথে দেখা হবে, বাংলার যতগুলো টপিক পারা যায় শেষ করে দিব। আমরা আজকে তাহারে মনে পড়ে পড়তেছি, আমি চেষ্টা করব আজকে যে কয়েকজন আছো আরো কয়েকজনকে তোমরা ডেকে নিয়ে আসবা। ওকে ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা তার তিনি ছিলেন কি বেগম পত্রিকার সম্পাদক তিনি ছিলেন। আচ্ছা তারপর চলে আসি নেক্সট, তার হচ্ছে পুরস্কার এবং সম্মাননা। দেখো বুলবুল ললিতা কলা একাডেমি থেকে পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি থেকে পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন, নাসরুদ্দিন স্বর্ণ পদক এবং মুক্তধারা সাহিত্য পুরস্কারও পেয়েছেন। এবং তিনি একমাত্র বাঙালি মহিলা কবি, প্রথম মহিলা কবি যে কিনা সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হয়, এবং তাকে দিয়ে কিন্তু এই শেষ বিদায়ের সূচনাটা শুরু হয় রাষ্ট্রীয়ভাবে মহিলাদেরকে দিয়ে, সেটা হচ্ছে সুফিয়া কামাল, প্রথম কবি তিনি। ঠিক আছে, ওকে তারপর চলে যায় নেক্সটে। আচ্ছা কবিতার চরিত্র, দেখো এখানে কবিতার চরিত্র হচ্ছে দুইজন ছিল, একজন কবি নিজে এবং কবির ভক্ত একজন ছিল। তো বিষয়টা হচ্ছে এখানে মোট লাইন যদি আমি বলি, কবিতার মোট লাইন হচ্ছে 30টা। মোট লাইন কয়টা? মোট লাইন হচ্ছে 30টা। তো এখানে স্তবক লিখে রাখতে পারো, এখানে হচ্ছে স্তবক হচ্ছে কয়টা? 5টা, এবং প্রতি স্তবকের লাইন আছে 6টা, অর্থাৎ 5 6 30টা লাইন। এখন এই 5 6 30টা লাইন, এবং এই যে প্রত্যেকটা স্তবকে 6টা করে লাইন দেওয়া আছে, এই 6টা লাইনের ভিতরে প্রথম যে 2টা লাইন আছে সেটা হচ্ছে কবি ভক্ত বলেছে, এবং বাকি যে 4টা লাইন দেওয়া আছে নিচের, এগুলো হচ্ছে কবি নিজে বলেছে। এখন বিষয়টা ভাইয়া, তোমার কবিতার বা প্রশ্নে যখন আসবে, তোমাকে কেউ যখন জিজ্ঞেস করবে যে এই লাইনটা কবি নেই কবি ভক্তের, তুমি তো তোমার কাছে বই নেই, এটা কোথা থেকে বলছে, প্রথম 2টা নাকি পরের 4টা, এটা বুঝতে পারবে না। তবে টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে এরকম, মনে রাখবা যদি বলা থাকে তুমি হে কবি, ওগো কবি, যেটাই বলা থাকুক না কেন সেটাই হচ্ছে কবি ভক্ত বলেছে। যদি তুমি বলা থাকে কবি ভক্ত বলেছে, হে কবি, ওগো কবি, যেই কবি বলা থাকুক না কেন, লাইনে যদি কবি এবং তুমি থাকে তাহলে সেটা হচ্ছে কবি ভক্ত বলেছে। ঠিক আছে, এটা জিনিস আমাদের মনে রাখবা, এই জিনিসটা হচ্ছে মনে রাখবা। ওকে তারপর চলে যাই নেক্সটে। আচ্ছা শব্দোত্তর টিকাগুলো মাস্ট বি আমাদের পড়তে হবে। দেখো তাহারই মনে পড়ে কাকে কথা বলছে, এখানে হচ্ছে বসন্তের অন্তরের বিদায়ী শীতের কথা বলা হয়েছে, বন্দনের অর্থ স্বস্তিতে বা প্রশংসায়, আগমনের গানে, মহৎ কিছুর আগমন উপলক্ষে মঙ্গলসূচক গানের কথা বলা হয়েছে, মধুর সুরে অর্থাৎ মিষ্টি সুরে কমল কণ্ঠের কথা বলা হয়েছে। তারপর ফাগুনে সরিয়া বলতে হচ্ছে ফাগুনকে মাসকে অর্থাৎ ফাগুন মাসের কথা বলা আছে এখানে, অর্থাৎ বসন্তকে স্মরণ করার কথা বলা হয়েছে। পুষ্পারতি মানে হচ্ছে ফুল দিয়ে বরণ বা নিবেদন করা। উন্মনা মানে হচ্ছে অন্য মনস্ক, উন্মনা মানে কি? উন্মনা মানে হচ্ছে অন্য মনস্ক। আচ্ছা অর্ঘ্য বিচরণ মানে হচ্ছে অর্ঘ্য বা উপহার রচনা করা, অর্ঘ্য বিচরণ মানে হচ্ছে উপহার রচনা করা। এই শব্দার্থগুলো যদি আমরা না পড়ি, আমরা কবিতাতে কিন্তু একটু কঠিন হবে আমাদের জন্য, এই জন্য আমরা একটু দেখে নিব। আচ্ছা আশা করি আমরা বুঝতে পেরেছি এটা। তারপর নেক্সটে চলে যায়, আরো কিছু আছে, যেমন বিমুখিতা মানে কি? বিমুখিতা মানে হচ্ছে অনাগ্রহ, বিরূপ ভাব, অন্য প্রসন্নতা, অর্থাৎ বিমুখিতা বলে আমার ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, এরকম একটা বিষয়। আচ্ছা তারপর বলছে কি বরিয়া মানে হচ্ছে বরণ করে নেওয়া। তারপর সমীর মানে বাতাস, অলোক মানে হচ্ছে অলক্ষ্য বা দৃষ্টির অগোচরে, পাথার সমুদ্র। তারপর কুহেলি মানে হচ্ছে কুয়াশা,
আর উত্তরে মানে হচ্ছে চাদর। এই কুহেলি এবং কুয়াশা থেকে খুবই 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 বোর্ড প্রশ্ন আসে। কুহেলি এবং কুয়াশা থেকে খুবই খুবই বোর্ড প্রশ্ন আসে আসে এবারে যদি খেয়াল করো 8টা বোর্ডের মধ্যে প্রশ্ন আসছে। আচ্ছা, তারপর দেখো বাতাবি মানে হচ্ছে একরকম বড় আকারের লেবু। এখানে কিন্তু লেবুর কথা বলেছে, জাম্বুরা না, জাম্বুরা না, গোল গোল জাম্বুরা না, এটা হচ্ছে লেবুর কথা বলেছে। তো জবদ্বীপের রাজধানী বাটাভিয়া থেকে প্রথমে আনিত হয় বলে এর নামকরণ হয়েছে এরকম। জবদেব ভাটাবিয়া থেকে নিয়ে আসার কারণে এটার নাম হয়েছে বাতাবি লেবু। ঠিক আছে, বাতাবি লেবু, এটাও আমরা পাবো কবিতার মধ্যে। আচ্ছা, এখন চলে আসি আমাদের আসল খেলায়। কবিতার প্রত্যেকটা লাইন সুন্দর করে আমরা পড়বো, ঠিক আছে, এবং তারপরে আমি তোমাদেরকে পুরো যে নোটটা, এই নোটটা দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, আগে বলেন, আগে নোট দিব নাকি হচ্ছে ইয়েটা দিব? ওকে, কোনটা দিব বলেন? আচ্ছা, এইচএসসি 25 ব্যাচ। ওকে, তো দেখো আমি নোটটা পড়ে দিচ্ছি, আগে কবিতাটা পড়ি। কবিতাটা পড়লেই তোমরা হচ্ছে অনেকটা আগায় যাবা, ঠিক আছে, বুঝতে পারবা। আচ্ছা, চলে আসি। বলছে হে কবি, তার আগে বলে এই যে এখানে এক দেওয়া আছে, এই এক হচ্ছে কি? এই এক হচ্ছে তোমাদের স্তবক সংখ্যা 1। স্তবক, আমি বলছি স্তবক কয়টা? 5টা। তার মানে এরকম 5টা স্তবক আমরা পড়বো। এবং প্রতিস্তাবকের লাইন কয়টা বলেছিলাম? দেখো, প্রতিস্তাবকের লাইন হচ্ছে আমাদের 6টা। গুনে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রতিস্তাবকের 6টা লাইন এবং প্রতিস্তাবকের 6টা লাইন। এবং আমি বলেছিলাম কি, এই যে প্রথম 2টা লাইন কে বলবে? প্রথম 2টা লাইন বলবে হচ্ছে কবি ভক্ত। কে বলবে ভাইয়া? প্রথম 2টা লাইন বলবে হচ্ছে কবি ভক্ত। এবং কি সচরাচর সুফিয়া কামাল মেয়ে মানুষ হওয়ার কারণে ছেলেরা 2টা কথা বললে মেয়েরা 4টা কথা বলবেই, সো এইভাবে মনে রাখতে পারি। এই যে 4টা লাইন আছে, এই 4টা লাইনকে বলছে কবি নিজে। এই 4টা লাইন বলছে কবি নিজে। তাছাড়াও আমরা টেকনিক ছিল যে তুমি, হে কবি, ওগো কবি, এগুলো যদি বলা থাকে তাহলে হচ্ছে কি হবে? কবি ভক্ত বলছে। তাহলে এই দেখো এখানে বলা আছে হে কবি, তার মানে কে বলছে? কবি ভক্ত বলছে। বলছে নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। তাহলে এখানে নীরব মানে হচ্ছে, নীরব মানে হচ্ছে চুপ থাকা। নীরব মানে কি? চুপ থাকা। নীরব মানে হচ্ছে চুপ বা শান্ত থাকা, শান্ত থাকা। ওকে, তারপর দেখো ফাগুন যে এসেছে ধরায়, তাহলে দেখো তো ফাগুন কি মাস নাকি ঋতু? বলো তো ফাগুন কি মাস নাকি ঋতু? অবশ্যই কি মাস। তাহলে এখানে একটা মাসের নাম আমরা পাচ্ছি। এবং ধরায় মানে হচ্ছে পৃথিবী। ধরায় মানে কি? এই ধরায় মানে হচ্ছে পৃথিবী। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে হে কবি নীরব কেন, অর্থাৎ চুপ কেন, কেন চুপ করে আছেন? ফাগুন যে পৃথিবীতে এসেছে, এ কথার মানে হচ্ছে তাই। তারপর হচ্ছে কি বসন্ত বরিয়া। বরিয়া মানে হচ্ছে বরণ করে, বরণ করে। আচ্ছা, বসন্ত বরিয়া লবে নাকি? লবে মানে লিখে রাখবা, লবে মানে লিখে রাখবা নিবে, নিবে না কি? তবে বন্দনায়, বন্দনায় মানে লিখবা প্রশংসা করা, প্রশংসা করা। ঠিক আছে, তাহলে কি বলছে হে কবি নীরব কেন, চুপ কেন? ফাগুন যে পৃথিবীতে এসেছে, বসন্তকে বরণ করে তুমি নিবে না কি? তব বন্দনায়, তুমি কি বসন্তকে বরণ করে নেবে না? প্রশংসা গান বা প্রশংসা করার মাধ্যমে তাকে বরণ করে নেবে না? এখন প্রশ্ন আসতে পারে বসন্ত বরিয়া লবে নাকি তব বন্দনায়, এখানে নাকি কি অর্থে প্রকাশিত হয়েছে? জিজ্ঞাসা সূচক, না বোধক, হা বোধক, কোনোটি নয়। এরকম প্রশ্ন অ্যাডমিশনে আসে। তাহলে বলো তো এখানে কি বলছে? লবে নাকি, নিবে নাকি, নিবে নাকি। গ্রামাটিক্যাল, গ্রামাটিক্যাল, ঠিক আছে। বাক্য থেকে প্রশ্নটা আসতে পারে এরকম, লবে নাকি তবে বন্দনা। এখানে কি বোঝাচ্ছে? জিজ্ঞাসা করা বোঝাচ্ছে। তুমি কি নিবে না? তুমি কি খাবে না? তুমি কি ভালোবাসো না? তুমি কি আমাকে ছেড়ে যাবে না? এই যে কথাগুলা, তাকে প্রশ্ন করা হচ্ছে তুমি কি করবে না, অর্থাৎ জিজ্ঞাসা সূচক বাক্য আমরা বলতে পারি। এখানে না বলতে অনেকে লিখবে যে হচ্ছে না বোধক বা নেতিবাচক অর্থ প্রকাশ করছে না, এটা হচ্ছে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবা, জিজ্ঞাসা করা হয়েছে।
ওকে, ধন্যবাদ। আচ্ছা, তারপর বলছে কি যে কৈলাসে স্নিগ্ধ আখি, স্নিগ্ধ আখি। দেখো স্নিগ্ধ মানে লিখে রাখবা মায়া জড়িত, মায়া জড়িত বা কমল, অর্থাৎ মেয়েদের চোখ ছলনাময়ী। দুঃখ কিছু বলিনি। তাহলে বলছে কি স্নিগ্ধ মানে কি বললাম, মায়া জড়িত মানে মলায়েন, মেয়েদের চোখ যেরকম হয় মায়া জর্জরিত চোখ নিয়ে এসে কি বললো, আখি মানে হচ্ছে চোখ, আখি মানে হচ্ছে কি, আখি মানে হচ্ছে চোখ। আচ্ছা, এখানে মজাদার বিষয় হচ্ছে চোখ। আচ্ছা, এই যে মায়া শব্দটা, আখি শব্দটা আসছে, মনে রাখবা এখান থেকে প্রশ্ন আসে যে আখি কোন শব্দ থেকে এসেছে। মনে রাখবা আখি এসেছে হচ্ছে অক্ষি শব্দ থেকে, আখি এসেছে হচ্ছে অক্ষি শব্দ থেকে, অক্ষি শব্দ থেকে, অক্ষি। হ্যাঁ, গ্রামাটিক্যাল প্রশ্ন আসতে পারে অক্ষি থেকে। এবং মজাদার বিষয় হচ্ছে এই যে নীরব, এই নীরবের সন্ধি বিচ্ছেদ আসতে পারে। নীরবের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যোগ রব, নীরব, নি যোগ রব, নীরব। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ আসতে পারে নীরব। ওকে, তারপর চলে যায়। সে বললো কি, সে কৈলাসে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণা দুয়ার গেছে কি খুলি। মজাদার বিষয়, দক্ষিণা দুয়ার গেছে কি খুলি। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে দক্ষিণা, দক্ষিণা মানে কি, দক্ষিণা মানে হচ্ছে দক্ষিণ, দুয়ার মানে হচ্ছে দরজা, গেছে কি খুলি। সে কিভাবে বললো, সে স্নিগ্ধ আখি তুলে কি বলেছে, সে স্নিগ্ধ আখি তুলে বলেছে দক্ষিণা দুয়ার কি গেছে খুলে। এখন দক্ষিণা দুয়ার কি আমার বাড়ির নাকি তোমার বাড়ির নাকি তোমার ওর বাড়ির? না, এই দক্ষিণা দুয়ার বলতে বোঝাচ্ছে সুফিয়া কামালের যে প্রথম স্বামী ছিল, সুফিয়া কামালের যে প্রথম স্বামী ছিল, এই প্রথম স্বামীর যে বাসর ঘর ছিল, এই বাসর ঘরে বসে যখন সেই কবিতাটা লিখে তখন বলেছে যে আমার এই বাসর ঘরের দরজা, দক্ষিণা দরজা, দক্ষিণের দরজা কি খুলে গেছে। সে স্নিগ্ধ আখি তুলে বলছে, কারণ সুফিয়া কামালের প্রথম স্বামী দক্ষিণা দুয়ার দিয়েই, দক্ষিণের দিক দিয়েই কিন্তু তার বাসর ঘরে ঢুকেছিল, আর কিছু ভাবিস না। ঠিক আছে, প্রবেশ করেছিল। আচ্ছা আচ্ছা, দিনাজপুর থেকে। তো বিষয়টা হলো কি, দক্ষিণা দুয়ারটা কার, সুফিয়া কামালের যে প্রথম স্বামী ছিল তার প্রথম স্বামীর বাসর ঘর, এবং এই বাসর ঘরে সুফিয়া কামালের প্রথম স্বামী কোন দিক দিয়ে এসেছিল, দক্ষিণা দুয়ার। তো মজাদার বিষয় হচ্ছে এখানে যেহেতু আসলাম, আমরা এতক্ষণ ধরে গল্পটার আক্ষরিক অর্থটা পড়তেছিলাম যে লাইনটাতে কি বলছে, বাট ভাব্য তথ্য যদি বলি, আমরা ছেলেরা বা মেয়েরা কি করি যে জীবনের 18টা বছর, 19টা বছর, 20টা বছর পার করে দিলাম, বাট এখনো স্টিল আমরা হচ্ছে সিঙ্গেল। জীবনে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জুটবে না, এই কথাটাই বলছে। মানে আমরা 18টা বছর, 18টা ফাগুন বা বসন্ত পার করে আসলাম, তবে আমরা একটা সঙ্গী পাইনি যে পাঞ্জাবি এবং হলুদ শাড়ি পরে আমরা হচ্ছে ঘুরতে যাব। ঠিক আছে, মনের কথা বলে দিলাম নাকি ভাই? আচ্ছা আচ্ছা, হোক। তা বিষয়টা হলো কি, এই হচ্ছে বিষয়, যে বিষয়টা হলো যে সে তার কবিভক্ত সুফিয়া কামালকে বলেছে তোমার স্বামী তো মারা গেছে, তোমার জীবনে কি বসন্ত বা ফাগুন কি আসবে না। সে তখন হঠাৎ করে স্নিগ্ধ আঁখি তুলে বলল, হ্যাঁ আমার প্রথম স্বামী যেরকম করে আমার বাসর ঘুরে আসছিল, তার মানে আবার কেউ আমার বাসর ঘুরে আসছে, আবার কেউ কেউ আমাকে ভালোবাসবে, এই কথাটা সে জানতে চেয়েছে। তো যাই হোক, তার দক্ষিণা দুয়ার কার বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, বাতাবি লেবু মানে আমরা একটু আগে পড়ে আসলাম যে বড় এক ধরনের লেবুর কথা বলেছে। লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সমীর, সমীর মানে লিখে রাখবা বাতাস, সমীর মানে কি বাতাস, দক্ষিণা সমীর মানে কি বাতাস। তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, অধীর আকুল, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। আচ্ছা, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। আচ্ছা, তাহলে এখন বলছে আকুল মানে হচ্ছে অধীর, অধীর সরি অধীর আকুল মানে হচ্ছে উৎকণ্ঠিত হওয়া, উৎকণ্ঠিত হওয়া,
উৎকণ্ঠিত হওয়া। তাহলে বিষয়টা হলো কি, এখানে প্রশ্নটা এরকম আসতে পারে যে দক্ষিণ স্নিগ্ধ আঁখি তুলে সে কয়টা প্রশ্ন করেছে, আসতে পারে দেখো 1টা 2টা 3টা 4টা প্রশ্ন সে করেছে। এরকম প্রশ্ন আসতে পারে যে দক্ষিণা স্নিগ্ধ আঁখি তুলে সে কোন কোন ফুলের ফোটার কথা বলেছে। সে স্নিগ্ধ আঁখি তুলে বাদামি লেবুর ফুল এবং আমের মুকুল ফুটার কথা বলেছে। এবং সে কি বলেছে, সে বলছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই হচ্ছে আমাদের প্রথম 6 লাইনের ব্যাখ্যা। তাহলে আমি যদি প্রথম থেকে আবার বলি যে বিষয়টা হচ্ছে, হে কবি নীরব কেন ফাগুন এসেছে ধরায়, অর্থাৎ তুমি কেন চুপ করে আছো, ফাগুন যে পৃথিবীতে এসেছে, বসন্ত বরিয়া লবে নাকি, বসন্তকে বরণ করে নিবে নাকি, তব বন্দনায়, অর্থাৎ প্রশংসা সঙ্গীতের মাধ্যমে তুমি বরণ করে নেবে কি না। এবং বলছে কৈলাসে স্নিগ্ধ আঁখি তুলি, অর্থাৎ কোমল মায়া জর্জরিত আঁখি নিয়ে বলল দক্ষিণা দুয়ার গিয়াছে কি খুলি। অর্থাৎ যখন আমরা স্মৃতিচারণ করি তখন আমাদের চোখ মুখের যে ভাবটা হয়, কমলতা যে প্রকাশ পায়, সেই প্রকাশেই সে বলেছে যে দক্ষিণ দুয়ার কি খুলে গেছে, আমার প্রথম স্বামী কি আবার এসেছে। হ্যাঁ, তারপর বলেছে বাতামি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অর্থাৎ সে কি বিভোর হয়েছে তার গন্ধে। অর্থাৎ প্রথম স্বামী যখন বাসর ঘরে প্রবেশ করে তখন অবশ্যই সে কিছু সুগন্ধি ব্যবহার করে ঢুকবে, তার এই গন্ধটা আবার কি পুনরাবৃত্তি হয়েছে, এ কথাটাই সে বলেছে। আমরা নেক্সটে চলে যাই। ওকে, দেখো 2 নাম্বার স্তবকে আবার আমরা দেখো 2 লাইন 4 লাইন, অর্থাৎ মোট 6 লাইন আছে। এবং প্রথম 2 লাইন বলছে দেখো, এখনো দেখুনি তুমি মানে কি, তুমি মানে হচ্ছে কবি ভক্ত বলেছে কবিকে যে তুমি এখনো দেখনি। কইলাম কেন কবি আজ এত উন্মনা মানে লিখে রাখবা অন্যমনস্ক, উন্মনা মানে লিখবা অন্যমনস্ক, ঠিক আছে। এবং সন্ধি বিচ্ছেদ লিখে রাখবা উদ্যোগ মোনা, সন্ধি বিচ্ছেদ কি উদ্যোগ মোনা। আচ্ছা, সে বলো তুমি কেন এত অন্যমনস্ক, কথা তব নবপুষ্প শ্বাস। আচ্ছা, নবপুষ্প সাজ বলতে বোঝাচ্ছে নতুন ফুলের মাধ্যমে নিজেকে সাজানো, অর্থাৎ ফুলের যে হার, নতুন ফুল দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো, নিজেকে সাজানো। আমরা বলতে পারি যেমন হচ্ছে বসন্তের সময় মেয়েরা কি করে, সুন্দর সুন্দর গাজরা মাথায় দেয়, হাতে হচ্ছে ফুলের হার পরে, এই জিনিসগুলোকে বোঝাচ্ছে, তাই না। তাহলে বলছে তুমি এখনো দেখো নাই, তুমি এত উন্মনা কেন, তুমি কই, নিজেকে গুছিয়েছো কই, নিজেকে সাজিয়েছো কই, এই জিনিসটা সে বলেছে যে কথায় তব নব পুষ্প সাজ। ওকে, তারপর হচ্ছে কৈলাসের সুদূরে চাহিয়া, সুদূরে মানে হচ্ছে কি অনেক দূরে, চাহিয়া অলোকের পাথার বাহিয়া, অলোক মানে কি দৃষ্টির অগোচরে, দৃষ্টির অগোচরে, দৃষ্টির অগোচরে, দৃষ্টির অগোচরে। বুঝতে, অলোকের পাথার মানে কি, পাথার মানে লিখে রাখবা সমুদ্র, সমুদ্র। তাহলে একটা গান আছে না, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। এই যে পাথার মানে কি সমুদ্র, অর্থাৎ এই যে নিথুয়া পাথারটা আছে, সমুদ্রটা আছে, আমি একাই আছি আর কেউ নাই, এরকম ভাবে সে বলছে যে অলোকের পাথার অর্থাৎ দূরের সমুদ্র থেকে বাহিয়া মানে তরিতার এসেছে কি, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। এটা কি বলছে, এটা প্রশ্ন করেছে। অর্থাৎ তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন ছিল তার মামাতো ভাই, তার মামাতো ভাইকে বিয়ে করার পরে তার মামাতো ভাই হঠাৎ করে মারা যায়। অর্থাৎ সে চায় এখন আর মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, বাড়ির আশেপাশের কোনো ভাইকে সে আর বিয়ে করতে চায় না। সে চায় তার জীবনে এমন কোনো পার্সন আসুক যে কিনা তাকে খুবই ভালোবাসবে এবং সে বহু দূর থেকে নদীতে সমুদ্রতে তরি বেয়ে আসবে, ঠিক আছে। এই কথাটা সে বলছে। আসলে বসন্তকে তো সমুদ্র দিয়ে আসতে বলবে না, বলছে তার দ্বিতীয় স্বামীকে আসার কথা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন বিষয়টা হলো কি যে অলোকের পাথার বাহিয়া, অর্থাৎ সে দূরে চেয়ে বলল অলোকের বা দৃষ্টির অগোচরে, যেটা খালি চোখে দেখা যায় না, এমন কোনো জায়গা থেকে সমুদ্র বেয়ে তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান।
ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখি নাই সন্ধান। অর্থাৎ সে এতটাই বিমোহিত ছিল যে সে তার জীবনে কি হচ্ছে, কি ঘটে যাচ্ছে সেটা তিনি খেয়ালই করেন নাই। সেটা তিনি কি করেননি, সেটা তিনি খেয়ালই করেননি। ওকে, নেক্সটে চলে যাই। দেখো, কহিলাম ওগো কবি, আবার আসছে, বলেছিলাম ওগো কবি, হে কবি, যাই বলা থাক না কেন, কি হবে, কবি ভক্ত এই লাইনগুলো বলেছে। তাহলে রচিয়া লহনা আজো গীতি। মজাদার বিষয় হচ্ছে রচিয়া মানে হচ্ছে রচনা, রচনা, লহ মানে হচ্ছে নেও, নেওয়া বা নেও, নেও না, আজো গীতি, গীতি মানে হচ্ছে গান, গীতি মানে কি, গান। তাহলে সে বলছে কইলাম ওগো কবি, রচিয়া অর্থাৎ রচনা, লও না, লহ মানে হচ্ছে নেও না, আজো গীতি। তাহলে আমি যদি বলি এখানে রচিয়া নও না, লও না, আজো গীতি, এখানে কি অর্থ প্রকাশ করেছে? আদেশ, উপদেশ, জিজ্ঞাসা, প্রার্থনা। কি হবে বলতো, কি হবে বলতো, কি প্রকাশ পেয়েছে? দেখো, বলছে কি, তুমি তোমার প্রিয় মানুষকে বলছো আরে খাও না, আরে একটু খাও না, মানে কি তুমি তাকে নিষেধ করেছো, তাকে আদর করে বলেছো। আমরা বলতে পারি সে এখানে প্রার্থনা করেছে, আচ্ছা তুমি একটা গান রচনা করে নাও না প্লিজ, সিনিয়র পারসন। এর জন্য বলছে যে এইখানে আমরা বলতে পারি এখানে না অর্থটা কি প্রকাশ করেছে, এই না অর্থ হচ্ছে প্রার্থনা প্রকাশ করেছে, প্রার্থনা করা বোঝাচ্ছে। না অর্থে নেগেটিভ না, নেতিবাচক না, এখানে না বলতে প্রার্থনা করা বোঝাচ্ছে। এই প্রশ্নগুলো একটু অ্যাডভান্স লেভেলে অ্যাডমিশনের জন্য। সো মুন্না ভাইয়ার ক্লাস করলে একাডেমি থেকে অ্যাডমিশন একদম জার্নিটা বাংলার জন্য পানি পানি হয়ে যাবে। তো আজকে আমরা অনেক কম সংখ্যক স্টুডেন্ট ক্লাস করতেছি, কারণ ফার্স্ট ক্লাস অ্যানাউন্সমেন্টটা একটু আগে দিয়েছিলাম। আশা করি আস্তে 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 করে আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়বে। এবং দেখো মোটামুটি 40 জনের মধ্যে ক্লাস করতেছে। যদি অফলাইন ব্যাচ হতো, অফলাইন ব্যাচে কিন্তু অনেক স্টুডেন্ট, 40 জন মানে কি অনেক স্টুডেন্ট, তাই না? তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে বাড়বো। এবং আমি বলে রাখি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দিবা। আচ্ছা, এখন বিষয়টা হলো গীতি মানে কি, গান। তাহলে সে প্রার্থনা করে বলেছে তুমি তাহলে একটা গান রচনা করে নাও, কবিতা রচনা করে নাও, এই বসন্তকে বরণ করে নাও। সে বলছে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর হচ্ছে মিনতি। এখন মিনতি মানে হচ্ছে প্রার্থনা করা। দেখো ডিরেক্টলি চলে আসছে প্রার্থনা করা। এখন এই মিনতি শব্দটা ভাঙলে আমরা পাই হচ্ছে মিন্নত যোগ বিনতি, মিন্নত যোগ বিনতি, সন্ধি বিচ্ছেদ, বিনতি, মিন্নত যোগ বিনতি, মিন্নত যোগ বিনতি। মনে রাখবো যে বড় বোনের যার নাম যদি হচ্ছে মিনতি হয়, ছোট বোনের নাম হয় হচ্ছে বিনতি। তাহলে মিনতিকে ভাঙলে পাওয়া যায় মিন্নত যোগ বিনতি। এখন মজাদার বিষয় হচ্ছে বলা যদি হয় যে মিনতি শব্দটা কোন শব্দ থেকে আগত, কোন শব্দ থেকে আগত, তাহলে মনে রাখবা যে এই যে মিনতি শব্দটা আছে, মিন্নত শব্দটা আছে, মিন্নত শব্দটা হচ্ছে আরবি, আরবি, এবং বিনতি শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ। তাহলে আমরা কি বলতে পারি না মিন্নত শব্দটা আরবি প্লাস সংস্কৃত শব্দ থেকে এসেছে? ঠিক আছে। আর এই মিনতি মানে কি, এই মিনতি মানে হচ্ছে প্রার্থনা করা। এবং ঢাকায় মিনতি বলতে আরেক ধরনের লোককে বোঝায় যারা হচ্ছে মাথায় করে সবজি বা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে বাসায় দিয়ে আসে। তো সেই মিনতি, এই মিনতি না, এই মিনতি মানে হচ্ছে প্রার্থনা করা, এই মিনতি মানে হচ্ছে প্রার্থনা করা। ওকে, আচ্ছা, কইল সে মৃদু মধুর সুরে, অর্থাৎ আস্তে করে, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া ধরিয়া, রোহিণী সে ভুলে নিত এসেছে ফাগুন সররিয়া। অর্থাৎ বলছে আমাকে না হয় এবার গান গাইতে হইল না, আমি না হয় গান গাইলাম না, সে তো পৃথিবীতে এসেছেই, সে তো পৃথিবীতে এসেছেই, সে তো পৃথিবীতে এসেছে, সে তো আনিতে বরিয়া, তাকে তো বরণ করে তো আমি আনলাম না, তারপর সে এসেছে। কাকে স্মরণ করে এসেছে? সে ফাগুনকে স্মরণ করে এসেছে। দেখো এসেছে তো ফাগুন সরিয়া, ফাগুনকে স্মরণ করে এসেছে, ফাগুনকে স্মরণ করে এসেছে, ফাগুনকে স্মরণ করে এসেছে, ফাগুনকে স্মরণ করে এসেছে। আচ্ছা, যারা দিনাজপুরের আছো অফলাইন ব্যাচে ক্লাস করতে চাও, আমাদের আইন কলেজ মোড়ে নতুন ব্যাচ শুরু হচ্ছে, আপনারা আসতে পারেন। ওকে, তো বিষয়টা হচ্ছে
তাহলে কি বলছে যে রোহিণী সে ভুলেনি তো, এসেছে তো ফাগুন সরিয়া, ফাগুন যে এসেছে স্মরণ করে, কাকে স্মরণ করে? বসন্ত ফাগুনকে স্মরণ করে এসেছে। এই প্রশ্নটা এরকম করে আসতে পারে যে বসন্ত কাকে স্মরণ করে এসেছে? বসন্ত ফাগুনকে স্মরণ করে এসেছে। ওকে, আচ্ছা, তারপর চলে আসি নেক্সট 4 নম্বরে। 4 নম্বর স্থাপকে দেখো আবার প্রথম দুইটা লাইন কার? কবিভক্তের, এবং বাকি 4 লাইন কার? বাকি 4 লাইন হচ্ছে কবির নিজের। তাহলে দেখো, কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই, যদিও এসেছে তবু তুমি করিলে বিথাই। বিথাই মানে হচ্ছে ব্যথা দেওয়া, যে ব্যথা বলতে ভুল হবে, বিথা মানে হচ্ছে কি ব্যর্থ হওয়া। কেন তুমি তাকে হচ্ছে অভিমান করে সরাই দিচ্ছ দূরে? এমন হয় না যে হচ্ছে ধরো তোমার মামাতো বোনের সাথে তোমার সম্পর্ক আছে, মামাতো বোনের সঙ্গে ঝগড়া হয়েছে, হঠাৎ করে বাড়িতে চলে আসছে, আচ্ছা তোমার মা তোমার বলতেছে যে হচ্ছে এই তোমার বোন, মামাতো বোন আসছে, যাও কথা বলো, তুমি আরে ও তো আসছে আমি কি করব? তাহলে এই বিষয়টাই যে বসন্ত আসছে আমি কি করব, তখন সে বলল যে অভিমান করেছো কি তাই, তুমি কি বসন্তের প্রতি ফাগুনের প্রতি অভিমান করেছো? সে বলছে যে যদিও এসেছে, যদিও সে তার মতো করে এসেছে, তুমি তারে করিলে বিথায়, তুমি শুধু শুধু তাকে কি দিচ্ছ? ব্যথা দিচ্ছ। বিথা মানে হচ্ছে ব্যথা না, বিথা মানে হচ্ছে ব্যর্থ হওয়া। শুধু শুধু কেন তুমি হচ্ছে ব্যথা দিচ্ছ তাকে? বললো কইল সে পরম হেলায়, মানে মহান হেলায়, হেলা ছেলা করে, আরে আসছে কি হয়েছে, এইভাবে আর কি কথাটা বলছে। বিথা কেন ফাগুন বেলায়? প্রশ্ন আসতে পারে, বিথা কোন বেলায়? বিথা হচ্ছে ফাগুন বেলায়। বিথা কোন বেলায়? বিথা হচ্ছে ফাগুন বেলায়। ফুল কি ফুটেনি শাখে? শাখে মানে হচ্ছে শাখা প্রশাখা, শাখা প্রশাখা। শাখা মানে কি? শাখে মানে হচ্ছে শাখা প্রশাখা। পুষ্পারতি কি বলেছে? পুষ্পারতি। কি বলেছে? পুষ্পারতি। দেখো পুষ্পারতি মানে হচ্ছে ফুলের বন্দনা। পুষ্পারতি মানে কি? পুষ্পারতি মানে হচ্ছে ফুলের বন্দনা। পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? ঋতুর রাজন বলতে বোঝাচ্ছে ঋতুর রাজাকে, অর্থাৎ লিখে রাখবা ঋতুর রাজা রাজা বসন্তকে বোঝানো হয়েছে। ঋতুর রাজা বসন্ত, অর্থাৎ বলছে কি ফুল কি ফুটেনি শাখা প্রশাখায়, পুষ্পারতি অর্থাৎ ফুলের বন্দনার মাধ্যমে ঋতু যে রাজা বসন্তকে কি বরণ করে নেওয়া হয়নি? এই প্রশ্নটা সে করেছে। আচ্ছা, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করেনি সে অর্ঘ্য বিচরণ। দেখো মনে রাখবা এখানে মাধবী কুড়ি, এখানে মাধবী কুড়ি বলতে হচ্ছে কি বাসন্তী ফুলের কথা বলা হচ্ছে। মাধবী বলতে বাসন্তী লতা, বাসন্তী ফুল, যে ফুলটা হচ্ছে খুবই সুগন্ধ বলো দুর্গন্ধ বলো যেটাই বলো না কেন গন্ধযুক্ত ছিল, হ্যাঁ গন্ধযুক্ত থাকে। তো এই মাধবী কুড়ির বুকে গন্ধ নেই, করেনি অর্ঘ্য বিচরণ। অর্ঘ্য বিচরণ মানে হচ্ছে উপহার রচনা করা, উপহার রচনা করা, এ হচ্ছে উপহার রচনা করা। অর্থাৎ মাধবী কুড়ির গন্ধ কি ছড়ায়নি এবং ফুলের উপহার রচনা করে এই বসন্ত কি আসেনি? অর্থাৎ এই বসন্ত বা যেই ছেলেটা আমার জীবনে আসতেছে, এই ছেলেটা কি কোনো উপহার নিয়ে এসেছে, কোনো সুগন্ধ মেখে এসেছে? এই প্রশ্নটা সে করেছে। ঠিক আছে, মেহেদি আছো? ওকে 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 ওকে। দেখো বলছে হোক, তারপর বলছে হোক তবু বসন্তের প্রতি, হোক তবু বসন্তের প্রতি প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কেন বিমুখতা মানে হচ্ছে কি অন্যমনস্ক, বিমুখতা মানে হচ্ছে অপছন্দ বা অন্যমনস্ক। অপছন্দে লিখতে পারি আমরা অপছন্দ, বিমুখতা মানে হচ্ছে অপছন্দ। অর্থাৎ তুমি কেন বসন্তের প্রতি এত বিমুখতা, অর্থাৎ বসন্তকে কেন তুমি এত অপছন্দ করো? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও ব্যথা? অর্থাৎ কেন তুমি উপেক্ষা করে ঋতুরাজ অর্থাৎ পুষ্পারাজ, এই পুষ্পারাজ না, এটা হচ্ছে ঋতুর রাজ, বসন্তের কথা বলছে। ঠিক আছে, বসন্তের কথা বলছে। কৈলাসে কাছে সরি আসি, কুহিলি উত্তরি তোলে মেঘের সন্ন্যাসী।
অর্থাৎ মনে রাখবা, মানুষ যখন গোপন কথা বলে, বলছে আচ্ছা তুমি, তোমার কিছুই হয় নাই, তুমি কেন বসন্তকে এত অপছন্দ করো, কেন তুমি এই ঋতুর রাজাকে বরণ করে নিচ্ছ না, তুমি বলো তোমার কি হয়েছে, তখন সে কি করলো, সে কাছে সরে এসে কথাটা বলল। মনে রাখবা, মানুষ যখন গোপন কথা বলে তখন কি করে, এইভাবে কাছেই সরে এসে কথাটা বলে, কাছে কানে কানে এসে কথাটা বলে। তো এই বিষয়টা হচ্ছে যে সে কানে কানে এসে কি বলে, সে কানে কানে এসে বলে কুহেলি উত্তরি তোলে। কুহেলি মানে কি, কুহেলি মানে হচ্ছে কুয়াশা, কুহেলি মানে হচ্ছে কুয়াশা, আর উত্তরি মানে হচ্ছে কি, কুহেলি মানে কি কুয়াশা, ঠিক ঠিক বলছি? আচ্ছা, কুহেলি মানে হচ্ছে কুয়াশা আর উত্তরি মানে হচ্ছে চাদর। উত্তরি মানে কি, চাদর। কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর তোলে মাঘের সন্ন্যাসীর কথা বলেছে। এখন এখানে সন্ন্যাসী বলতে কি বোঝানো হচ্ছে, সন্ন্যাসী বলতে বোঝাচ্ছে যেমন সন্ন্যাসী তার সংসার জীবন সবকিছু ছেড়ে, সবকিছু ত্যাগ করে একাই থাকে, সেরকম এই কুহেলি উত্তরি তোলে অর্থাৎ কুয়াশার চাদর তার জীবনটাকেও সন্ন্যাসীর মতো করে দিয়েছে। তারপর কি হয়েছে, গিয়াছে চলিয়া, সন্ন্যাসী করে গিয়াছে চলিয়া পুষ্প শূন্য দিগন্তের পথে। অর্থাৎ পুষ্প শূন্য বলতে বোঝাচ্ছে কি, যেখানে কোনো ফুল নেই, ফল নেই। অর্থাৎ শীতের যে আবহাওয়াটা, শীতে কি হয়, কোনো ধরনের ফুল থাকে না, ফল থাকে না, পাখি কিচিরমিচির করে না, কেমন জানি একটা খা খা অবস্থা হয়ে যায়, মনে হয় যে কোনো সন্ন্যাসী এসে পৃথিবীর সবকিছুই নিয়ে চলে গেছে, এরকম মনে হয়, এবং এই পরিবেশ মনে হয় যে সন্ন্যাসী হয়ে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিষয়টা হলো কি, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। রিক্ত মানে হচ্ছে শূন্য, রিক্ত মানে কি, রিক্ত মানে হচ্ছে শূন্য। রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, এই কথাটা এখানে বলা হয়েছে। অর্থাৎ এইখানে বিষয়টা হচ্ছে কি, তাহারই পরে মনে বলতে কাকে মনে পড়লো, এখানে রিক্ত হস্তে, সরি আমি যদি বলি, কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া সে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে। অর্থাৎ তার শীতের সকালে প্রথম স্বামী যে মারা যায়, এই প্রথম স্বামীকে সে মনে করেছে, এবং প্রথম স্বামী যখন শীতের সকালে মারা যায় তখন তার মনে হয়েছিল তার প্রথম স্বামী তার জীবনটাকে সন্ন্যাসী করে দিয়ে গিয়েছে, অর্থাৎ সে একা হয়ে গিয়েছে। তখন সে বলে যে আমি আমার প্রথম স্বামীকে মনে করতে পারছি না, এজন্যই আমি কোনোভাবেই আমি বসন্তকে বরণ করে নিতে পারছি না, এবং আমি যদি অন্যভাবে বলি, আমি আমার জীবনে কোনো ছেলেকে আর গ্রহণ করতে পারছি না, কারণ আমার প্রথম স্বামীকে এখনো পর্যন্ত মনে পড়ে, যেই স্বামী শীতের সকালে মারা গিয়েছিল। ঠিক আছে? এ হচ্ছে মূল থিম এ কবিতার। ওকে, এ হচ্ছে মূল থিম এ কবিতার। ওকে, সেকেন্ড টাইমের জন্য কিছু ক্লাস নিব, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তাহলে চলে আসি এর যে মূল ভাবটা। দেখো, এই মূল ভাবটা এখানে সুন্দর করে বলা আছে, প্রকৃতিতে বসন্ত এলো, কবির মন জুড়ে আছে শীতের রিক্ত বিষণ্ণ ছবি। দেখো, যারা সিকিউতে ভালো করতে চান, এই জায়গাটায় স্ক্রিনশট দিয়ে রাখতে যে পারেন, কারণ আমরা কবিতার লাইনগুলো থেকে উত্তর লিখতে পারি না, এজন্য আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। যা প্রশ্নে আসুক, সিকিউতে যায় আসুক, ধরতে পারলেই এই উত্তরটা লেখা শুরু করবেন যে কেন সুফিয়া কামাল এই কাজগুলো করেছিল। দেখো, তাহলে বলছে যে কবির মন দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠে নীরব ও শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জানাতে পারছেন না। প্রসঙ্গত উল্লেখ্য যে, অর্থাৎ সে বলছে যে বসন্ত মনে কোনো আবেদন জাগাতে পারছে না, সে কোনো সাড়া জাগাতে পারছে না, বসন্ত তার মনে কেন জাগাতে পারছে না, বলছে প্রসঙ্গত উল্লেখ্য যে, যখন এই প্রসঙ্গটা চলে আসে যে সে কেন বসন্তকে বরণ করলো না, তখন প্রসঙ্গতভাবে উল্লেখ করতে হয় যে তার প্রথম স্বামী অর্থাৎ সৈয়দ নেহাল হোসেন এবং তার কাব্য সাধনার প্রথম অনুপ্রেরণার জায়গা, তার প্রথম স্বামী, প্রথম ভালোবাসা, প্রথম প্রেমিক কি হয়েছে, এবং কাব্য সাধনার প্রেরণা পুরুষ কি হয়েছে, আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে তার স্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এই কবিতায় ফুটে উঠেছে। ঠিক আছে? তাহলে কি বলছে, তার আকস্মিক যে মৃত্যুটা, এই আকস্মিক মৃত্যুর কারণে তার অন্তর, তার হৃদয়ের ভিতরে যে বিষণ্ণতা, শূন্যতা, হাহাকার, রিক্ততার হাহাকার প্রকাশ পেয়েছে, সেটাই তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। এই কারণেই তার বসন্ত, সে ফাগুনকে কোনোভাবেই সে বরণ করে নিতে পারেনি। ঠিক আছে?
ওকে, তাই যদি হয় তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। দেখো তারই মনে পড়ে সম্পূর্ণ খুব গুরুত্বপূর্ণ তথ্য, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেব। আচ্ছা, এই যে গুরুত্বপূর্ণ তথ্য দেখো আমরা যদি একটু পড়ি, যে বলছে যে তাহারই মনে পড়ে কবিতাটি সংলাপ নির্ভর এবং নাটকীয়তা বৈশিষ্ট্য নির্ভর। সংলাপ নির্ভর এবং নাটকীয়তা বৈশিষ্ট্য নির্ভর কেন বলা হয়েছে? সংলাপ নির্ভর এবং নাটকীয়তা বৈশিষ্ট্য নির্ভর এই জন্যই বলা হয়েছে। দেখো সংলাপ কি? ডায়লগ, দুজন ব্যক্তি থাকবে, এই কবিতার মধ্যে দুজন ব্যক্তি আছে, কবি ভক্ত এবং কবি ভক্ত এবং হচ্ছে কি কবি, দুজনেই দুজনকে প্রশ্ন উত্তর করার কারণে এটাকে একটা সংলাপ নির্ভর কবিতা। এবং এই কবিতাটাই জিএসটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছে যে নিচের কোনটি নিচের কোনটি সংলাপ নির্ভর এবং নাটকীয়তা বৈশিষ্ট্য নির্ভর কবিতা? অপশন ছিল ঘ নাম্বার, তাহারই পরে মনে। ঠিক আছে, তাহারই পরে মনে। ওকে, আচ্ছা নাটকীয়তা নির্ভর কেন বলছে? কারণ গোটা গল্পটা পড়েও কারো সাধ্য নাই যে বলবে এটা হচ্ছে তার প্রথম স্বামীকে সে মনে পড়েছে। দেখো আমরা প্রথমে যখন ওই যে সালগুলো লিখে দিয়েছিলাম, ওই সালের মধ্যে কিন্তু বলে দিয়েছিলাম যে 1935 সালে যে তাহারই মনে পড়ে কবিতাটা লিখছে, সেই কবিতার মধ্যে তার প্রথম স্বামী 1932 সালে যে মারা যায় তার কথাই সে মনে করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে অন্যভাবে যদি বলতাম তাহলে কবিতাটা পড়ার পরে বুঝতেই পারতাম না এটা কাকে মনে করছে। হ্যাঁ, তো এই জন্য এটা হচ্ছে নাটকীয়তা নির্ভর একটা কবিতা। আচ্ছা, এখানে কি প্রকাশ পেয়েছে? ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে এই কবিতার মধ্যে। তার বলছে এখানে কয়টি ফুলের কথা উল্লেখ আছে? 3টা ফুল, বাতাবি লেবুর ফুল, আমের মুকুল এবং মাধবী কুড়ির কথা এখানে উল্লেখ করা আছে। বাতাবি লেবুর ফুল, আমের মুকুল এবং মাধবী কুড়ির কথা এখানে উল্লেখ আছে। মাধবী কুড়ির কথা এখানে কি আছে? উল্লেখ আছে। আচ্ছা, তো এখানে একটু লিখে রাখবা এর ছন্দটা, এই কবিতার ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। অক্ষরবৃত্ত ছন্দে রচিত, ঠিক আছে। এবং এর যে ভাষাটা, এর ভাষারীতি হচ্ছে সাধু ও চলিত। সাধু ও চলিত ভাষা এখানে লেখা হয়েছে, সাধু ও চলিত ভাষা লেখা হয়েছে। আমার বিষয়বস্তু কি? এর বিষয়বস্তু হচ্ছে ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত এখানে প্রকাশ পেয়েছে। এবং এখানে মোট লাইন হচ্ছে 30টি, স্থাপক হচ্ছে 5টি এবং প্রতিস্থাপকের লাইন হচ্ছে 6টি। এ হলো 5 6 30টি, এই হচ্ছে 5 6 30টি মোট লাইন। তারপর দেখো তাহারে মনে কবিতায় খুলে গেছে দক্ষিণা দুয়ার, কুয়াশার চাদর গায়ে জড়িয়ে আছে শীত। তাহারই মনে কবিতায় কবি বিমুখ কেন? বিমুখ হচ্ছে বসন্তের প্রতি। তারপর হচ্ছে কবি ভক্তের কাছে কবি ফুল ফোটার কথা জানতে চেয়েছেন। কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন? আমি একটু আগে পড়াইতে বলছি কোন ফুলের কথা জানতে চেয়েছেন। বাতাবি লেবুর ফুল এবং আমের মুকুলের কথা জানতে চেয়েছেন। তারপর বলছে কবিতার ভক্তের কাছে জানতে চেয়েছেন ফুলগুলোর গন্ধে অধীর আকুল হয়েছে কি দক্ষিণা সমীর। দক্ষিণা সমীর কি আকুল হয়েছে, অধীর আকুল হয়েছে, এটা জানতে চেয়েছিল। এবং কবিকে ভক্ত বন্দনা দিতে চেয়েছেন কি? বসন্ত ভরে বন্দনা দিতে বলেছেন। বসন্ত ভরে বন্দনা দিতে বলেছেন। ওকে, বসন্ত ভরে বন্দনা হচ্ছে এখানে দিতে চেয়েছেন, ঠিক আছে। ওকে, আচ্ছা তারপর আরো কিছু আছে, এগুলো আমরা দিয়ে দিব। যেমন হচ্ছে কবির আঁখিগুলো কেমন ছিল? কবির আঁখিগুলো ছিল স্নিগ্ধ। তারপর নাই হলো না হোক এবারে কবিতার ভক্তকে বলেছে মৃদু মৃদু সুরে, কিভাবে সে বলেছিল এগুলো আসে। ঋতুর রাজনকে বসন্ত, এখানে শীত ঋতুর কথা বলেছে, শীত ঋতুর কথা বলা আছে। তারপর বলছে কবির 2টো বাংলা মাসের নাম আছে, একটা হচ্ছে মাঘ আর একটা হচ্ছে ফাল্গুন বা ফাল্গুন। এবং এখানে ঋতু আছে, উল্লেখযোগ্য ঋতু হচ্ছে বসন্ত। এখানে একমাত্র ঋতুর নাম হচ্ছে বসন্ত। অনেক বইয়ে, অনেক বড় বড় বইয়ে দেওয়া আছে যে এখানে শীত ঋতুরও কথা বলা আছে, কিন্তু এই গল্পের এই লাইন কবিতার একটা জায়গাও কোনো শীত ঋতুর কথা বলা নাই, কোনো শীত ঋতুর কথা কিন্তু বলা নাই, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে সৃজনশীল। সৃজনশীলগুলো কেমন করে আসে দেখো, সৃজনশীলগুলো এরকম করে আসে দেখো, একটা কবিতা আকারে আসতে পারে সৃজনশীল। যেমন দেখো বলছে যারে খুব বেশি চিনু ভালো সে মোরে ছেড়ে চলে গেল, যে ছিল মোর জীবন মায়া রেখে গেছে শুধু মায়া। ও সরি, একটু ভুল বলছি, আমি একটু প্রথম থেকে বলি। বলছে যে যারে খুব বেশি চিনু ভালো সে মোরে ছেড়ে গেল চলে,
সে ছিল মোর জীবন ছায়া, রেখে গেছে শুধু মায়া। লাগে না ভালো অপরূপ প্রকৃতি, যতই করুক কেউ মিনতি। আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে তাহার জন্য। সে ছিল মোরে, সে দিল মোরে কেমনে ফাঁকি, আমি এখন বড় একাকী। কেউ আবার স্ট্যাটাস দিও না ফেসবুকে, আমি জানি তোমরা স্টিল নাও সিঙ্গেল। আচ্ছা যাই হোক, তাহলে এখানে বলছে দেখো ক নাম্বার প্রশ্ন আছে, তাহারই পরে মনে কবিতার প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে প্রথম প্রকাশিত হয়। তারপর দেখো খ নাম্বারের উত্তর, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, উক্তির দ্বারা কি বোঝানো হয়েছে? যে ঋতুরাজকে তুমি কেন ব্যথা দিচ্ছ, এটা আমাদেরকে একটু আমাদের মতো করে বর্ণনা করতে হবে যে সে কেন ব্যথা দিচ্ছে। সে উন্মনা ছিল, তার ব্যক্তি জীবনে ছায়াবাদ ঘটেছে, সে তার প্রথম স্বামীকে মনে পড়ার কারণে সে নতুন করে বসন্তকে বরণ করে নিতে পারেনি, তার জীবনে কোনো আবেদন জাগাতে পারেনি। এই জিনিসগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে গ নাম্বার, উদ্দীপকের প্রথম দুচরণে তাহারই পরে মনে কবিতার কোন দুইটি দিকটি প্রকাশ পেয়েছে? তার প্রথম দুটি চরণ কি? যারে খুব বেশি চিনু ভালো, সে মরে ছেড়ে গেল। এই যে দুইটা ছেড়ে গেছে, কি প্রথম ভালোবাসা তাকে ছেড়ে চলে গেছে। এবং আমাদের তাহারই মনে কবিতাতেও পরে কবিতাতেও কিন্তু তার প্রথম স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। তো এই দুইটার সাথে কিন্তু মিল রয়েছে, স্বামী বিয়োজন বা প্রিয়জন বিয়োজনের ঘটনার সাথে এই দুইটা লাইনের মিল রয়েছে, আমরা এইভাবে উল্লেখ করে লিখবো। আচ্ছা, ঘ নাম্বার বলছে, উদ্দীপকটা যেন তাহারই মনে পড়ে কবিতার মর্ম বাণীকেই ধারণ করেছে, ব্যাখ্যা করো। হ্যাঁ, অবশ্যই ধারণ করেছে। কারণ কি, এখানেও প্রিয়জন হারানোর কারণে তার জীবনে রিক্ততা প্রকাশ পেয়েছে। তাহারই মনে পড়ে কবিতাতেও তার প্রথম স্বামীকে হারানোর কারণেও তার জীবনে একটা রিক্ততার প্রভাব পড়েছে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, তারপর প্রশ্নে চলে যাই। দেখো এখানে বলছে সৃষ্টির বিয়ে হয়েছে 5 দিন হলো। দেখো কত সুন্দর ঘটনা, সৃষ্টির বিয়ে হয়েছে 5 দিন হলো, এটা তার দ্বিতীয় বিয়ে। প্রথম যেবার বিয়ে করেছিল তখন ছিল শীতকাল। তাহলে দেখো প্রথম বিয়ে করেছিল কি শীতকাল, শীতকালেই তো যুদ্ধ। আচ্ছা যাই হোক, বলছে এখন বর্ষাকালে মেঘ, বৃষ্টি তাকিয়ে আছে জানালার বাইরে। বৃষ্টি তার কোথায় দৃষ্টি তার কোথায় নিবন্ধ জানে না। তার স্বামী এসে পাশে দাঁড়ায়, এমন সময় বৃষ্টি ঝরতে থাকে। স্বামী আনন্দে চিৎকার করে বলে, দেখো কি সুন্দর বৃষ্টি। সৃষ্টি প্রত্যুত্তরে শুধু মৃদু হাসে। আরো জোরে বৃষ্টি আসে, স্বামী হাত ধরে টানে, চলো ভিজি দুজনে। কিন্তু সৃষ্টি নীরব নিথর। স্বামী তার ভাবটি বুঝতে পেরে বলে, সৃষ্টি তোমার এই উপেক্ষা আর আমার সহ্য হচ্ছে না। আমায় ব্যথা দিয়ে কি সুখ পাও তুমি? সৃষ্টি আর থাকতে পারে না, স্বামীর কাছে হাত জোর করে বলে, ওগো আমি যে কিছুতেই ভুলতে পারছি না, শুধু তাহারই পড়ে মনে। ওয়াহ, কি রোমান্টিক, কি রোমান্টিক উদ্দীপক। বিষয়টা হচ্ছে সৃষ্টি দ্বিতীয় বিয়ে হয়েছে শীতকালে, এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তার প্রথম স্বামী তার সঙ্গে রোমান্টিক হয়ে ভিজতে চায়, কিন্তু তার মনের ভিতর তার প্রথম স্বামী এখনো জাগ্রত থাকার কারণে তার প্রথম স্বামী বলে, তুমি কেন আমাকে এখনো পর্যন্ত ব্যথা দিচ্ছ? সে বলল, ওগো আমি যে আমার প্রথম স্বামীকে ভুলতে পারছি না, তাহারই পড়ছে মনে, তাকেই পড়ে মনে পড়ছে। এই যে দেখো কত রোমান্টিক একটা হচ্ছে উদ্দীপক, তাই না? আচ্ছা যাই হোক, তো বলছে উত্তরী শব্দের অর্থ কি আমরা এখনই পড়ে আসলাম। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। কবি কাকে কেন মাঘের সন্ন্যাসী বলেছেন? কবি কাকে কেন মাঘের সন্ন্যাসী বলেছেন? কবি তার প্রথম স্বামীকে মাঘের সন্ন্যাসী বলেছেন, কারণ সন্ন্যাসী যেমন একটা মানুষের সবকিছু নিয়ে যায়, তার প্রথম স্বামীও তার জীবন থেকে সবকিছু নিয়ে গেছিল, সে একা পড়েছিল, এজন্যই বলা হয়েছে তার প্রথম স্বামীকে তিনি সন্ন্যাসী বলেছেন। আচ্ছা, তারপর বলছে তাহারই পরে মনে উক্তিটি কবির সাথে কিভাবে অনুচ্ছেদের দৃষ্টিকে তুলনীয় করে তুলেছে। আচ্ছা, তাহারই পরে মনে উক্তিটি কবির সাথে কিভাবে তুলেছে। আচ্ছা, এই যে লাস্টে যে লাইনটা বলছে, ওগো ভুলতে পারছি না, শুধু তাহারই পরে মনে, সে কবিতার মধ্যে বলছিল কবি সুফিয়া কামাল, রিক্ত হস্তে তাহারই পরে মনে। তাহলে এই লাইন ওই লাইনের সাথে কি মিল রয়েছে, অর্থাৎ সুফিয়া কামাল বলেছিল তাহারই মনে পড়ে, তার প্রথম স্বামীকে মনে পড়ে, এবং এই উদ্দীপকের মধ্যে দেখা যাচ্ছে সে দ্বিতীয় স্বামীকে বলছে তার প্রথম স্বামীকে তার মনে পড়ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু উদ্দীপকগুলো আমাদেরকে ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর উদ্দীপকে দেখো, অকালে বাবাকে হারিয়ে একটু ভিন্ন। দেখো, অকালে বাবাকে হারিয়ে
আবিদের মন ভীষণ খারাপ। বন্ধু বাতেন এসে বলল, তুমি তো ঘুরতে খুব পছন্দ করো, চলো নৌকায় কোথাও ঘুরে আসি। শরতের শুভ্র জ্যোৎস্নায় দুধারে কাশবন, মৃদু বাতাসে নৌকায় দোলা দোলা ও দোলা তোমার মন ভালো করে যাবে হয়ে যাবে। জবাবে আবিদ বলল, নির্মম জলে রূপালী চাঁদ, কোনো কিছুতে আর মন নেই বন্ধু, আমার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ দেখো, এখানে কিন্তু তার বাবার অকাল মৃত্যুতে সে কিন্তু একটা শোক আচ্ছন্ন অবস্থায় বিষণ্ণতার ভাব প্রকাশ পেয়েছে। সেখানে স্বামীর কথা বলেছিল প্রিয়জন, এখানে তার বাবা মারা গেছে। তাহলে এখানে দেখো ক নাম্বার বলছে, তাহারই মনে পড়ে কবিতায় নীরব কারণ কি, নীরব হওয়ার কারণ কি, তার প্রথম স্বামী বা প্রিয়জন হারানোর কারণে। কবির ব্যক্তি জীবন কিভাবে ধরা পড়েছে, ওই যে তার স্বামীর কথা মৃত্যুর কথা বলেছে, এটার জন্য ব্যক্তি জীবন ধরা পড়েছে, এটা একটু ব্যাখ্যা করে দেব। তারপর গ নাম্বার বলছে, উদ্দীপকের বাতেন তাহারই মনে পড়ে কবিতায় কার স্মৃতিচারণ করিয়ে দেয়। আচ্ছা দেখো, বাতেনের বাবা মারা গেছে, তাই না? এই বাবা মারা যাওয়ার সাথে সুফিয়া কামালের বা কবির একটা মিল রয়েছে, এর সাথে তার একটা কি মিল রয়েছে, এটা এই জিনিসটা হবে। আচ্ছা, আবিদের জবাবে তাহারই পরে মনে কবিতায় মূল ভাবেরই প্রতিফলন হয়েছে। ও সরি, বাতেন হচ্ছে তার বন্ধু, অর্থাৎ এই বাতেনের সাথে কবি ভক্তের মিল রয়েছে। কবি ভক্ত সে এসে বলে যে তুমি চলো ঘুরে আসি, কথাবার্তা বলি, যেমন কবি ভক্ত বলেছিল চলো গান বলো, নিজেকে সাজাও, সেরকম করে বাতনে এসে বলছে চলো বন্ধু ঘুরে আসি। আর এখানে হচ্ছে আমাদের যে তার মানে মূল ভাব, আবেদ তার বাবা মারা গেছে, তার বাবার প্রতিফলনটার সাথে যথার্থ ভূমিকা পালন করে, কারণ বাবাও হচ্ছে একজন প্রিয়জন এবং একজন মেয়ের স্বামী হচ্ছে তার একজন প্রিয়জন। এই দুইটার সাথে মিল থাকার কারণে, দুজনেই মারা যাওয়ার কারণে মিল রয়েছে, এবং তা আমার যথার্থটা তুমি তোমার মতো করে বর্ণনা করবা। ওকে, তারপর দেখো আসো নেক্সটে বসে, কবি সুফিয়া কামাল কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আমরা প্রথমে পড়ে এসেছি, কবি সুফিয়া কামাল দেখো কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 1915 সাল, 1916 সাল, 1911 সাল, 1917 সাল। আচ্ছা, দ্রুত অ্যান্সারগুলো বলবেন, যারা পারবেন দ্রুত অ্যান্সারগুলো বলবেন, যারা পারবেন তারা দ্রুত অ্যান্সারগুলো বলবেন। যারা পারবেন তারা দ্রুত অ্যান্সারগুলো বলবেন। ওকে, উত্তর কি দিয়েছেন? আচ্ছা, যাই হোক, তারপর দেখেন, তারপর বলছে সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেছেন? দেখেন, আমরা জানি তার জীবনের সঙ্গে তিনটা জিনিস উল্লেখ করা আছে, বরিশাল, একটা হচ্ছে ঢাকা, আর একটা হচ্ছে কুমিল্লা। পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লায়। এখানে কি উত্তর হবে? এখানে উত্তর হবে হচ্ছে বরিশাল, তাই না? আচ্ছা, তারপর দেখেন, তারপর বলছে তারই মনে পড়ে কবিতায় কোন ঋতুকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে? দেখেন বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে কাকে? বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে হচ্ছে আপনার এই যে শীতকে। কাকে স্থাপন করা হয়েছে? শীতকে, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে বিষয়। আগামীকালকে ঠিক রাত 10টায় আমরা এই তাহারই মনে পড়ের উপরে একটা হচ্ছে লাইভ সেশন করব, যেখানে আমরা এই লাইভ সেশনে আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব, ঠিক আছে? লাইভ সেশনে আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব। তো যাই হোক, আজকে প্রথম দিন ক্লাস ছিল, তোমরা 25 ব্যাচের যারা আছো তোমরা সবাইকে জানিয়ে দিবা, প্রত্যেক দিন রাত 10টার দিকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে সকালবেলায়, যে প্রতিদিন রাত 10টার দিকে মনে হয় বাংলা ক্লাস নেবেন। বাংলার প্রথম পত্র, দ্বিতীয় পত্র সবগুলোই পড়ানো হবে, এবং যারা দিনাজপুরে আছেন তারা অফলাইন ক্লাস করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আইন কলেজ মোড়ে। আর তাছাড়া যেটা বললাম যে অনলাইনে যারা আছেন, যারা দূর দূরান্তে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী থেকে ক্লাস করতেছেন, তারা অবশ্যই রাত 10টার দিকে আমার সঙ্গে দেখা হবে, ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবেন।
আজকে প্রথম ক্লাস ছিল, অনেকে আবার রেকর্ড ক্লাস করবে, অনেক জায়গায় অনেকে ব্যস্ত আছে এবং অনেকে হয়তো বা জানে না। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন না কেন আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ক্লাসে যাতে আপনাদের সাথে ভালো করে একটা গুছানো পড়া দিতে পারি আপনাদেরকে। তো যাই হোক, তো বিষয়টা হলো কালকে দেখা হবে রাত 10টার দিকে, তাহারই মনে পড়ে এমসিকিউ এর উপরে। এবং ক্লাস শেষ হওয়া মাত্রই আমরা একটা হচ্ছে পরীক্ষা দেব। ক্লাস শেষ হওয়া মাত্র আমরা একটা হচ্ছে পরীক্ষা দেব। আচ্ছা বলেন, পরীক্ষা কি আগে দিলে ভালো হবে নাকি পরে দিলে ভালো হবে? বলেন দেখি। আগে প্র্যাকটিস করবো তারপরে এক্সাম দেবো, তাই নাকি? ওকে, আচ্ছা তাহলে আগে আমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ প্র্যাকটিস করা হয়ে গেলে ক্লাস শেষে আমরা হচ্ছে তাহারই মনে পড়ে কবিতার উপরে পরীক্ষা দিব। ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।